বলি যে ওয়াকফ বিল নিয়ে যেটা হয়েছে এটা আইনে পরিণত হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভায় এটা পাশ হয়েছিল, এটা পাশ হয়ে গেছে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকেও। তারপরে রাষ্ট্রপতিও এই ওয়াকফ বিলে সম্মতি দিয়ে দিয়েছেন, ফলে এটা এখন আইন হয়ে গেছে। আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি জানিয়েছেন এ রাজ্যে এটা কার্যকর হবে না। আবারও বলছি, তিনি যেভাবে বলছেন সেটা সম্ভব নয়, তিনি ভুল বোঝাচ্ছেন, তিনি তার মতো করে একটা রাজনীতি করবার চেষ্টা করছেন। ওয়াকফ বিলটা যেভাবে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে এটা প্রয়োগের দিকে যাচ্ছে তাতে নিঃসন্দেহে সংখ্যালঘু মানুষের উপরে একটা আক্রমণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আরো আগে থেকে কেন এটার ব্যবস্থা নেওয়া হলো না? এই বিলটা পেশ করা হয়েছে 2024-এর আগস্ট মাসের 8 তারিখে। তারপরে এটার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা যেত, তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতেন যেটা কেন এটা উচিত নয়। সেই জনমত যদি তৈরি হতো তাহলে হয়তো এত সহজে এই বিলটা পাশ হতে পারতো না, কিন্তু তখন কেউ কথা বলেননি। আজ যিনি বলছেন এটা এ রাজ্যে কার্যকর হবে না, আমি বলে রাখছি সেই তিনি, তার দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য উপস্থিতি ছিলেন না, ফলে গোটা বিষয়টা খুব ক্যাজুয়াল নিয়েছে, তার গভীরভাবে নেয়নি। এখন এটাকে কেন্দ্র করে তিনি রাজনীতি করতে চাইছেন। তিনি যেমন একদিকে হাতিয়ার করতে চাইছেন এই ওয়াকফ বিলটাকে, একটা সম্প্রদায়কে তার ত্রাতা হিসেবে দেখাবার আছে, তিনি তাদের ত্রাতা হতে চাইছেন। অন্যদিকে আর একটা দল এটাকে কেন্দ্র করেই বিভাজন, মানে হিন্দু মুসলমানের বিভাজনটা খেলতে চাইছে। ঠিক এখানেই আসবো রূপম চট্টোপাধ্যায়ের কাছে, যে গোটাটাই একটা খেলা চলছে। মানে ওয়াকফ বিল যেভাবে আনা হয়েছে অবশ্যই আমাদের সংবিধানের চিরাচরিত রীতিকে লঙ্ঘন করা হয়েছে, কিন্তু তা নিয়ে আলোচনা করা, যেটা উজ্জয়িনী বললেন যে অনেকেই জানেন না যে ওয়াকফটা কি, কেন ছিল, কেন এটা দরকার ছিল। আর এটা এখানে এটা উল্লেখ করে দিই আমি যে 1995 সালে একটা আইন তৈরি হয়েছে, ওয়াকফ আইন। সেই আইন অনুযায়ী যেটা আজকের কেন্দ্রীয় সরকার বলছে যে অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী এই সম্পত্তিগুলো ব্যবহার করছে যেটা যথার্থ কাজে লাগছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই বিল। আসলে এই বিল আনবার দরকারই নেই, 1995 সালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং একটা নির্দিষ্ট লক্ষ্যে যে এরা এই বিলটা এনেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মানুষের সামনে নিয়ে যাওয়া, আর শুধু হিন্দু মুসলমান নয়, হিন্দুদেরও তো এই বিল এটা নিয়ে সচেতন করা, তাদেরও তো বোঝা উচিত যে পেছিয়ে পড়া মানুষের স্বার্থে যদি সম্পত্তি, কোনো সম্পদশালী মানুষের সম্পত্তি যদি গরিব মানুষের স্বার্থে ব্যবহৃত হয় সেটা তো ভালো, সেটা তো উচিত কাজ। সেটাকে নিয়ে এই ধরনের ধর্মীয় বিভাজন কেন? আসলে ওই যে বললাম, জানেন না, জানানো হয়নি। ওয়াকফ নিয়ে আলোচনা করলে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, তবে একটা শুধুমাত্র কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের একটা বদ্ধ নিয়ে আমি বলবো, এই বিলটা অ্যাকচুয়ালি সংশোধনী আইনের, এই আইনটা সংশোধন করা হয়, সংশোধন করে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে মূল পরিবর্তন যে জায়গাটা ধরেছে সেটা হচ্ছে ওয়াইজার ওয়াকফ, মানে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ হোল্ড বাই ইউজার, ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি যারা ব্যবহার করছে তাদেরকে এই সম্পত্তি ব্যবহারের যে ক্ষমতা সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে ওয়াকফ বাই ইউজার, এইটাকে বিলুপ্ত ঘটনা ঘটলো, এর ফলে ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র মুসলিমরাই ব্যবহার করতে পারবে, তা আর হবে না। সেখানে যে কেউ ঢুকতে, অর্থাৎ সরকার যে কোনো সময় ঢুকতে পারবে, অডিট করতে পারবে, অডিট করে সেই অডিট প্রকাশ করতে পারবে এবং সেই অডিট অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। তা যদি হয় তাহলে তিরুপতির মন্দির, জগন্নাথ মন্দির থেকে শুরু করে দক্ষিণের মীনাক্ষী মন্দিরে লক্ষ লক্ষ কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকা তারা রোজগার করে প্রতি মাসে, বিপুল সম্পত্তি তাদের হাতে আছে। সেইগুলো কারা ব্যবহার করছে সেই প্রশ্নটাকেও সামনে নিয়ে আসতে হবে। তাহলে পুরীর মন্দির, দক্ষিণের মীনাক্ষী মন্দির, তিরুপতির মন্দির, এরা যখন টাকা গোনে, এক একটা জায়গায় 100 থেকে 150 লোক সারাদিন বসে শুধু টাকা গোনে, তারা দেখলে চক্ষু খারাপ হয়ে যাবে। ভারতবর্ষের মতো দেশে এবং ভারতবর্ষের 19টি এরকম 29টি এইরকম সংস্থা আছে যারা দৈনিক কোটি কোটি টাকা রোজগার করছে, এবং সেই টাকাটা ভারতবর্ষের সরকারের যে সার্বিক বাজেট, সেই বাজেটের 67%, অর্থাৎ সরকার যে বাজেটে গোটা দেশ চালাচ্ছে 140 কোটির, তার 60% মজুদ আছে সেই টাকা ভারতবর্ষের 29টি হিন্দু সংগঠনের হাতে।
তাহলে সেই দেশে সেই হিন্দুত্বের কথা বলে যারা আজকে ওয়াকফ বাই ইউজার কে বিলুপ্ত করছে, তাদের বলা হচ্ছে তোমরা আর এই মুসলমানরা এই সম্পত্তিগুলো আর ব্যবহার করতে পারবে না। ফলে কি হয়, মুসলিমদের দ্বারা পরিচালিত যে সংস্থাগুলো, উত্তরাখণ্ডে মাদ্রাসা নিষিদ্ধ করা হয়েছে, মাদ্রাসাগুলো তুলে দেওয়া হয়েছে। তাহলে রামকৃষ্ণ মিশন করবে কেন? তাহলে সিটি কলেজে গ্রুপ অফ কলেজ, জানেন এটা, যে এখানে সিটি কলেজ অফ গ্রুপ যেটা, সেটা এখানকার চালায় ব্রাহ্ম সমাজ, চালায় ব্রাহ্ম সমাজরাই সেখানে কন্ট্রোল করে। তারাও তো একটি ধর্মীয় গোষ্ঠী হিসেবে সেটা কন্ট্রোল করে। তাদের ধর্ম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। তাহলে ব্রাহ্মরা পারবে, ব্রাহ্মণরা পারবে, যত ব্যাপার হবে কন্ট্রোল মুসলিমদের জন্য। তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন, করে এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র ঘোষণা করেই এটা করুন। আর তাহলে জগন্নাথ মন্দির সহ যে 19টা মন্দির কমিটি, মন্দির ট্রাস্ট লক্ষ লক্ষ কোটি টাকা প্রতিদিন রোজগার করছে, প্রতি ঘন্টায় রোজগার করছে, তাদের হিসেবটা আগে নিন। সেই সম্পদ যদি গরিব মানুষদের মধ্যে ফিরিয়ে দিতে হতো, ওই আদানি আম্বানিও লাগতো না, এই সরকারই ভারতবর্ষের দারিদ্র দূর করতে পারত। ফলে এই ওয়াকফ বোর্ড বাই ইউজার যে লটাকে তুলে দেয়া হলো, এইটা তুলে দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যেখানে যেখানে মুসলিম সম্পত্তি আছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, এবং কলকাতা বলুন, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া। এবার এই যখন কিছু কেড়ে নেওয়া হয়, তখন তো শুধু শুধু কেড়ে নেওয়া হয় না, কেড়ে নেওয়া মানে কারোর কাছ থেকে কেড়ে কাউকে দিতে হবে। আজকে জল জঙ্গল জমি, আপনি ছত্তিশগড়ে যান, এখানে মাওবাদীদের ড্রোন হামলা করে খুন করা হচ্ছে, ওখানেও কিন্তু জল জঙ্গল জমি ওই বেদান্ত গোষ্ঠী ও স্টারলাইট গোষ্ঠী, ওই এসপি গ্রুপ এবং আদানি কোম্পানি, তাদেরকেই তুলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যে এখানে শিক্ষকদের নিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা বিপর্যয় নামিয়ে এনেছেন, রাজ্য সরকারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোকে তুলে দেওয়ার চক্রান্ত করেছেন, চক্রান্ত করেই আজকে শিক্ষা বিপর্যয়টা করেছেন। তার আগে কিন্তু তিনি গৌতম আদানির সাথে মিটিং করে পিপিপি মডেলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চলবে, তার প্রোগ্রামটা কিন্তু নবান্নে ছকেছেন বসে। নবান্নে মিটিং করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে বলা হয়েছে পিপিপি মডেলে পশ্চিমবাংলার সরকারি ক্ষেত্রের দায়িত্ব গৌতম আদানি নিক, অর্থাৎ সরকার বেসরকারীকরণ হবে, তার আগে সমস্ত শিক্ষকদের স্কুলগুলোকে খালি করে দিতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই তিনি এই চুরি করেছেন, এই ডাকাতি করেছেন, এই জোট চুরি করেছেন এবং শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি। ফলে প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য আছে, একটা পরিকল্পিত ঘটনা আছে, এবং এই দুর্নীতি যেমন পরিকল্পিত প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি, তেমনি এই দাঙ্গা বলুন, ওয়াকফ বোর্ড বলুন, এগুলো হচ্ছে পরিকল্পিত প্রাতিষ্ঠানিক কতগুলো হামলা, যেগুলো নামিয়ে এনে সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে গোটা ভারতটাকে লুটে পোয়ার একটা বন্দোবস্ত হচ্ছে। কারণ মূল যে সমস্যা মানুষের, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, এগুলো সমাধান করতে সরকার ব্যর্থ। এবং আমাদের মিডিয়ার ব্যাপার হচ্ছে, এই 778টা ওষুধের দাম বেড়ে গেল, ক্যান্সার সহ সমস্ত ওষুধের দাম বাড়লো, অ্যান্টিবায়োটিকের দাম বাড়লো, চাল ওষুধে ভারতবর্ষ ছেয়ে গেছে, এবং এলপিজি গ্যাসের দাম 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, পেট্রোলের দাম 105 টাকায় তুলে রাখা হয়েছে। এগুলো নিয়ে সংবাদ মাধ্যম আলোচনা করে না, তারা শুধু যে সমস্ত আলোচনাগুলো করলে মানুষকে গুলিয়ে দেওয়া যাবে, সমস্যাকে গুলিয়ে দেওয়া যাবে, মানুষের দিশাকে হারিয়ে দেওয়া যাবে, সেইগুলো নিয়েই তারা আলোচনা। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আজকে ওয়াকফ বিতর্ক নিয়ে এত বিতর্ক হচ্ছে, প্রচুর হিন্দু মানুষ, সাধারণ মানুষ এটা অংশগ্রহণ করছেন, অনেক কিছু না জেনেই অংশগ্রহণ করছেন। আমিও জানতাম না ভালো করে ওয়াকফ বিষয়টা কি, এটার সম্পর্কে সংবিধান কি বলেছে, এই ট্রাস্ট বোর্ড কিভাবে গঠিত হয়, কি চলে, কি নীতি আছে, কি দুর্নীতি বা আছে, এগুলো আমরা জানতাম না, জানার আগ্রহ বোধ করিনি, এবং কোনো পরিসর বা পরিমণ্ডলও নেই যেটা আমাদের সুশিক্ষিত করবে এগুলো বিষয়ে। অথচ একটা এমন ভাবে জিনিসটাকে পেশ করা হলো যেন ধর্মের উপরে আক্রমণ, সুতরাং দুই ধর্মের মানুষকে নামিয়ে দেওয়া হলো নানান রকম ভাবে, এবং সেটা নিয়ে একটা তাণ্ডব সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা হবে। এই ওয়াকফ বোর্ডে দুর্নীতি থাকতেই পারে, হয়তো অনেক পরিমাণেই আছে, কিন্তু নতুন বিল সেই দুর্নীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কোনো পথরেখা বা নির্দিষ্ট কোনো রূপরেখা নতুন বিলে দেখতে পাওয়া যায় না। একদম, আমি আপনাকে শুধু এই বিষয়টা আরেকটা কথাই বলবো, অন্যরা হয়তো উত্তর দেবেন, কারণ আমি বেশি ভালো জানি না, বেশি ভালো উত্তর দিতেও পারবো না। একদিক থেকে কেন্দ্রীয় সরকার বলছেন, এবং হয়তো সঠিকভাবেই বলছেন, যে ওয়াকফ কোনো একটা ইনস্টিটিউশন না,
কিন্তু অন্যদিকে যে যে ইনস্টিটিউশন ধর্মীয় না, সেখানে দানটা কেবলমাত্র প্র্যাকটিসিং মুসলিমরাই করতে পারবে, এই বৈপরীত্য বা এই ধরনের দ্বিচারিতার ব্যাপারটা যদি আসে, তাহলে সেটা মানুষ কিভাবে বুঝবে? এই নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার ধর্ম নিরপেক্ষ ভাবে। সেই আলোচনাটাও সুস্থভাবে কোথাও হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি মিরাতুন্দির কাছে, মিরাতুন্দি খুব সংক্ষেপে, যে ওয়াকফ নিয়ে আর একটা বিভাজনের খেলা, বারবার করে একটা বিভাজন তৈরি করা, সেই বিভাজনের জন্য এটা এই সময় নিয়ে আসা হয়েছে এবং সেটাকে ব্যবহার করি এ রাজ্যে যে সাম্প্রতিক যে সাম্প্রদায়িকতার বিভিন্ন ইঙ্গিত হচ্ছে, রাজ্য সরকার সেটাকে ইন্ধন দিচ্ছে। কারণ তাহলে এই যে চাকরি হারাদের চাকরি পাওয়া নিয়ে একটা আন্দোলন গড়ে উঠছে, সেটা বিঘ্নিত হতে পারে, সেটা রাজ্য সরকারের পক্ষে একটা অক্সিজেন যোগাবে। হিসাবটা খুব পরিষ্কার, বুঝতে খুব অসুবিধা হয় না। সমস্ত হিসাবটাই দলীয় রাজনীতির হিসাব এবং সর্বোপরি বাণিজ্যিক হিসাব। রাজনীতি নিয়ে বাণিজ্য করা হচ্ছে, ক্ষমতা নিয়ে বাণিজ্য করা হচ্ছে, লাভালাভের হিসাব নিয়ে বাণিজ্য এবং হিন্দু মুসলমানে বাঁধিয়ে দেওয়ার যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাও লাভালাভের হিসাব কষে হচ্ছে, বাণিজ্যিক। সংবাদ মাধ্যম যে আজকে ডিরেলড হয়ে গেছে, সংবাদ মাধ্যমের উপরে নির্দেশ আছে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটতে পারে, তাতে উস্কানিমূলক কোনো সংবাদ প্রচার করা যাবে না। তুমি জানো, তোমাকে আমি তো আর জ্ঞান দিতে পারি না, সাংবাদিকদের উপরে এটা একটা প্রখর নিষেধাজ্ঞা আছে। যদি দাঙ্গা বেঁধেও যায়, সেটা পর্যন্ত সংবাদ হিসেবে তুলে ধরা যাবে না, কারণ সেটা উস্কানিমূলক হতে পারে। ঠিক এইরকম প্রবল নিষেধাজ্ঞা রয়েছে, মানছে তো? কোথাও মানছে? বরং হিসাবটা কোথায় তাদের? আমার বাণিজ্যিক প্রচার হতে হবে, আমি প্রফিট তুলবো, কমার্শিয়াল বেনিফিট প্রফিট তুলবো, আমার সংবাদ মাধ্যমকে সেটা তুলতে হবে। সংবাদ মাধ্যমকে চালিত করছে, প্রচারে সাহায্য করছে যে সমস্ত দলীয় রাজনৈতিক শক্তি, তারা মুঠো মুঠো টাকা খরচ করছে, অর্থ ব্যয় করছে সেক্ষেত্রে। ফলে আমরা একটা ওই ব্রিটিশরা ছেড়ে যাওয়ার আগে একটা হাতে ধরিয়ে দিয়ে গেছে একটা মন্ত্র, ডিভাইড অ্যান্ড রুল। এটাই কিন্তু এখনো পর্যন্ত কার্যকর। এটি করে দেওয়া হচ্ছে। ঐক্যতাটা বড় শত্রু এই সমস্ত ক্ষতিকারকদের, যারা বাণিজ্যিক লাভালাভের হিসাব করছে রাজনীতির নামে, দলীয় রাজনীতির নামে। আমি একটা কথা বলে শেষ করবো অনুপম, আজকে আমাদের মনে হয় দলীয় রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। আমি জানি না অল্টারনেটিভ কি হবে। তুমি আজকে রাজ্য দলীয় শাসক দল, তাদের বিরুদ্ধে তুমুল যদি বিক্ষোভ, যে তারা সঙ্গে সঙ্গে ভাববে এখানকার দলীয় রাজনীতির বিরুদ্ধে, ভাববে কাকে তাহলে এরপরে আমরা কার উপর নির্ভর করবো। ওখানকারও তাই। এই যে আবর্তে আমরা ঘুরছি, কোন রাজনৈতিক দল আজকে নেই যারা সুচারুভাবে দেশের মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে কাজ করবে। এটা কিন্তু আমরা আবর্তে আটকে যাচ্ছি। আজকে দরকার দলীয় রাজনীতির ঊর্ধ্বে কোনো জায়গা আছে কিনা। সাধারণ মানুষ ভাবছে এই টিএমসি পাচ্ছে না, এবার আমাদের বিজেপির কাঁধে হাত রাখতে হবে, এই যে ভাবনাটা, আর কেউ এখানে কিন্তু মানুষ অসহায় হয়ে যাচ্ছে। যদি বলা যেত, যদি তৈরি করা যেত যে কোনো দলের উপরে হাত রাখতে হবে না তোমাদের কাঁধে দল নির্ভর করবে, সেটা কি করা যায়? সেটা কি করা সম্ভব? আর দল নিরপেক্ষ একটা কিছু করা যায় কি? এই প্রশ্ন আজকে আমার মনে হয় ভাবা দরকার। ওয়াকফ নিয়ে তো আলোচনা করে মিটে যেতে পারতো, ওয়াকফে যদি দুর্নীতি হয়, তারা করে দাঙ্গা মেটাতে হবে কেন? সম্পত্তিগুলো নিজেদের হাতে নেওয়া হচ্ছে। রঘুবাবু ঠিক আমি এটা বলে শেষ করে, ওয়াকফ বোর্ডের কমিশনার ছিলেন আমার শ্বশুর মশাই। আমার বিয়ে সেই সূত্রে, যিনি এত সৎ লোক মানুষ ছিলেন যে আমার বাবা সেটা শুনে বলেছিলেন যে ওনার ছেলে আমার আর কিছু বলার নেই। এই ওয়াকফ বোর্ড হতো না এই বিয়ে নতো। তাহলে সততার এতখানি বড় প্রতীক একটা মানুষ যে ছিলেন, যার নামে বিয়ে হয়, একজন সৎ ব্যক্তি, তিনি রাজি হন, সেই ওয়াকফ বোর্ড আজকে দুর্নীতিতে ভরে গেছে। মুসলমানদের হাত থেকে হিন্দুদের হাতে গেলে ভালো হবে? বোকা বুদ্ধু বানাবার কত পলিসি এরা করবে আমি জানি না, আর মানুষ কতদিন বোকা বুদ্ধু